নমস্কার, আপনারা শুনছেন ফিকশন প্ল্যাটফর্ম। আজ আপনাদের জন্য রয়েছে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প নরক এক্সপ্রেস। আজকের গল্পের সূত্রধর আমি অরূপ, গল্প পাঠে লিও এবং বিভিন্ন চরিত্রে লিও, অরূপ এবং মহু। তাহলে চলুন আর বেশি দেরি না করে চটপট শুনে নেওয়া যাক আজকের গ্রাম বাংলার ভূতের গল্প, লেখক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা নরক এক্সপ্রেস। জলটা চেপে এলো, ঝড়ের ধাক্কায় দৌড় জানলা কেঁপে কেঁপে উঠছে। রাত 10টা বেজে গেছে, তখনও আমরা বসবার ঘরে আড্ডা দিচ্ছি, জয়ন্ত, আমি আর সুরমা। আজ আর যায় না ভাই জয়ন্ত। এই নিয়ে বার সাতেক অনুনয় করা হলো জয়ন্তকে। সুরমা কথায় ঝাঁঝ মিশিয়ে কৈফিয়ত চাইল। আচ্ছা, আজ এই রাক্ষসের রাতে আপনার না রওনা হলে কি আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বলুন দেখি জয়ন্তবাবু। 2 দিনের কোয়ার্টারে এসে 8 দিন রয়েছি বৌদি। এরপরে শেষকালে পোহারেন ধনঞ্জয় করবেন। সেটা না আপনাদের দিক থেকে শোভন, না আমার দিক থেকে বাঞ্ছনীয় হবে। গম্ভীরভাবে এই কথা বলে একটা পান মুখে পড়ল জয়ন্ত। তার কথা বলার ধরন দেখে আমি হো হো করে হেসে উঠলাম। সুরমারও ঠোঁটের কোণে দেখা গেল হাসির ঝিলিক। কড় কড় করে বাজ পড়ল নিকটেই কোথাও। কিন্তু সত্যি বলো তো, এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেসে চাপতে তোমার ভয় হবে না? ঈশ্বর না করুক, অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে। আমার টুনের শেষ বান এইটি। ট্রেন দুর্ঘটনার ভয়ে যদিও নিরস্ত না হয়, তবে আর উপায় কি? বন্ধু বই, আর কিছু নয় যে জোর করে বলবো হবে না যাওয়া। বন্ধু মাত্র, তাও মাঝে কয়েক বছর কোনো খোঁজই রাখিনি। হঠাৎ সেদিন একটা চিঠি এসে হাজির। কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়ে জানিয়েছে তোমার জঙ্গলে 2 দিন কাটিয়ে আসতে চাই, পরশু রওনা হব। আমার এটা জঙ্গলই বটে, ফরেস্ট অফিসার আমি। যে বাংলোতে থাকি তা থেকে স্টেশন অন্তত 8 মাইল। রাস্তা পাকা বটে, কিন্তু নিরাপদ নয়। রাত্রে বুনো হাতি চলাচল করে, আর সাপ অগুন্তি। জয়ন্ত এসেই উৎফুল্ল হয়ে উঠল। বাস করতে হয়তো এরকম জায়গাতে, একেবারে আইডিয়াল নিভৃত্ত নিবাস। বেশ আছো তোমরা, কপত কপতি যথাবাধি নীর সুখে। থাকো না দিন কত, তুমিও বেশ ভালো থাকবে। এই বলে সুরমাকে ফিরিস্তি দিতে বসে গেলাম। ছাত্র জীবনেও চায়ে কয় চামচ চিনি খেত, ডিমের পোচ পছন্দ করত না মামলেট, আর ফুলের ভেতর বেল ফুলের বেশি পক্ষপাতী ছিল না রজনীগন্ধার। দেরাদুন এক্সপ্রেসে ভয়? আমার কথা শুনে ঠোঁট বেঁকিয়ে উত্তর দিল জয়ন্ত। নরক এক্সপ্রেসে চড়েও বেঁচে ফিরে এসেছি যখন, পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টই আমার কিচ্ছু করতে পারবে না। নরক এক্সপ্রেস, সে আবার কি? দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম, সুরমা আর আমি। হাই তুলে দুহাতে একসঙ্গে তুড়ি দিল জয়ন্ত। কথাটা বলে ফেলেছি তাহলে। এটা আমার একটা ব্যায়রামে দাঁড়ালো দেখছি। যেখানেই যাই ওই ছাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারিনি। এটা অবচেতন অহমিকা, কি দমন করতেই হবে। আমি পেয়ে বসলাম। তার দমন করতে হয় করো, কিন্তু তার আগে গল্পটা আমাকে বলতে হবে, তারপর। আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশা ছুটে যাবে হয়তো। হাত ঘড়িতে সময় দেখল জয়ন্ত, 10টা 22। দেরাদুন এক্সপ্রেস 11টা 50-এ। 1.5 ঘন্টা 8 মাইল যেতে। এই ঝড় বৃষ্টির দরুন সময় বেশি লাগবে, তবু 8 ঘন্টার বেশি কিছুতেই লাগতে পারে না। 1 ঘন্টা হাতে আছে যখন, নরক এক্সপ্রেসের গল্পটাই শুনিয়ে যাই তোমাকে। বছর 3 হলো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, যেমন চিরদিন বেড়াই মধ্য ভারতের ওই দিকটায়। হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরেই বড় ভালো লেগে গেল।
দূরে দূরে নীল পাহাড়, স্টেশনের লাল ঘরগুলো অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল তাদের ছায়ায়। আম গাছে কোকিল ডাকছে, হরিণ ছুটছে মাঠের ভেতর। ভালো যখন লাগলো সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে। স্টেশনের নামটাও তখনও দেখিনি। আমি নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে। ব্যাগটা বিছানাটা কারোর জিম্মা করে দিয়ে বেড়াতে বেরোবো। স্টেশনের নাম দেখতে পেলাম বুলন্দ শহর। কি যেন মনে পড়ে ওই নামের সঙ্গে জড়ানো কি যেন কবেকার একটা কাহিনী। রবিবাবুর গল্পে এক বুলন্দ শহরের কথা পড়েছিস না তোরা, যেখানকার নবাবপুত্রী। কিন্তু না, যে গল্পটা আমার মনের আনাচে কানাচে উঁকি দিচ্ছে অথচ ধরা দিচ্ছে না, সেটা কোনো নবাবপুত্রীর গল্প নয়। তবে কি সেটা? প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠে পড়েছি, বাঁট পেরিয়ে ঢুকে পড়েছি বনে। রেল লাইন আমার পাশে পাশেই চলছে। বন তখনও অর্ধেক পেরুতে পারিনি। একটা নদীর ধারে এসে পড়লাম। সরু নদী, কিন্তু খুব গভীর। এখন গরমের দিনে জল বেশি নেই, মাঝে মাঝে চড়াও বেরিয়েছে। কিন্তু বর্ষার দিনে এই নদীতে যে অনেক জল থাকে আর স্রোত হয় তা আমি দেখেই বুঝতে পারলাম। এই নদীর উপর মজবুত কংক্রিটের পুল, তারই উপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন। কিন্তু বাঁই ওটা কি? আর একটা পুল না? হ্যাঁ, কাঠের একটা পুল, মাঝখানে ভাঙা। অর্থাৎ হাত 10-12 জায়গায় না আছে কাঠ, না আছে লোহা, না আছে থাম, না আছে লাইন। বেশ বোঝা যায় এইটি ওই নদীর আদি পুল। এককালে ওই পুল দিয়েই রেল লাইন নদী পার হতো, যা এতক্ষণে কিছুতেই মনে পড়ছিল না। তা চট করে যেন মনে পড়ে গেল। বুলন্দ শহর, এই সেই বুলন্দ শহর। 3 বছর আগে এই স্টেশনে এই নদীর উপরেই একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এক দুর্যোগের রাত্রে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা ট্রেন পড়ে গিয়েছিল নদীর জলে। একটি প্রাণীও বাঁচেনি সেই ট্রেনের দুর্ঘটনায়। হ্যাঁ, এই সেই বুলন্দ শহর, আর এই সেই পুল। একটা গোটা শ্রেণীর সমস্ত যাত্রীর সম্মুখে ওই জায়গাটাতে জলে ডুবে মরেছিল। জলে ডোবা রেলগাড়ির কামরায় বন্ধ হয়ে বা তার নিচে চাপা পড়ে অনেক মানুষই সেদিন মারা যায়। ঠিক খাঁচায় বন্ধ ইঁদুর যেভাবে জলে ডুবে মরে, একেবারে সেইভাবে। মনে পড়লে যেন একেবারে শিউরে শিউরে উঠি। হঠাৎ খেয়াল হলো সন্ধ্যা হয়ে এসেছে। পূব আকাশে ওই জ্যোৎস্নাটা চিকচিক করছে। মস্ত বড় একটা চাঁদ। দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে। রাতে বেড়ানোর অভ্যাস আছে আমার। বাঘ ভাল্লুককে বড় একটা কেয়ার করি না, তবু আজ এই পাহাড়ি নদীর ভাঙা পুলের কাছে ভর সন্ধেবেলা দাঁড়িয়ে থাকতে গিয়ে গাটা যেন ছমছম করে উঠল। জানা জিনিসের চাইতে অজানা ভয় আমাদের হাড়ে মজ্জায় অনেক বেশি নিবিড় করে মেশানো আছে। আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে দিলাম।
ছোট্ট জায়গা, বাজার দোকান নেই বললেই চলে। এক ভুজাওয়ালারা দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই 2 ঘন্টা কেটে গেল। তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে। স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানো দরকার ছিল। বলছি, এই মাঝপথে নেমে পড়েছি, এই টিকিটেই বাকি দূরত্ব কি পাড়ি দেওয়া চলবে? চলবে চলবে। এক গাল হেসে নিয়ে তিনি বললেন। লোকটিকে মিশুক অমায়িক বলেই ধারণা হলো। আমার হাতে কাজ নেই তো বটেই, তারও কিছু আছে বলে মনে হয় না। অনাহুত একটা টুল অধিকার করে গল্প শুরু করে দেওয়া গেল। বেশ, জায়গাটি আপনাদের? তা যা বলেছেন। মাস্টারমশাই উত্তর দিলেন। জায়গাটি এমনিতে বেশ, তবে বাঘ ভাল্লুক আছে। আর আর বলে থেমে পড়লেন ভদ্রলোক। হ্যাঁ, আর কি? আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, কি যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হয় আপনি। না না, ও কিছু নয়। বছর তিনেক আগে এইখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, শুনে থাকবেন হয়তো। বেশ বড় রকমের ছিল অ্যাক্সিডেন্টটা। হ্যাঁ হ্যাঁ, খুব শুনেছি, পুল ভেঙে গেছিল। লোকের মাথায় পোকা আছে জানেন তো। ভূত থাক না থাক, লোকে ভূতের গল্প করতে ভালোবাসে। একটা মালগাড়ি এসে পড়ল। স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে। ভূতও আছে, তাহলেই ছোট্ট জায়গাটিতে থাকবে বই কি। শত শত লোকে পাইকারি হারে একসাথে যেখানে মারা যায়। বেরিয়ে ভুজাওয়ালার দোকানে হাজির দিলাম। ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে, আমিও চোখ কান বুঝে খেয়ে ফেললাম। ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চ অধিকার করলাম। শতরঞ্জিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম আরাম করেই। রাত 1টায় আমার ট্রেন। ঘুম যদি ঠিক সময় ভাঙে ধরবো সেটা, যদি না ভাঙে কুছ পরোয়া নেই। কাল সকালে যে ট্রেন পাবো সেইটাতেই আমি উঠে পড়ব। রাত 1টার গাড়ি আমাকে ধরতেই হবে, এমন মাথার দিব্যি কেউ আমায় দেয়নি। দেহ ক্লান্ত, কিন্তু ঘুম সহজে আসে না। এটা ওটা নানা চিন্তা। কলকাতার মেশে এক বামুন ঠাকুর ছিল, সে অরভারকা ডাইল রাঁধত, চমৎকার খেতে সেটা। আজকের এই ভুজাওয়ালার ডাইল আর তার কাছে কিচ্ছু না। মেষের সেই বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয়। ভূত হয়ে সে সারা রাত রান্নাঘরে হাঁড়ি করা ঘটঘট করত। ট্রেন ভর্তি যে লোকগুলো 3 বছর আগে এখানে নদীর জলে ডুবে মরেছে, তাদের মধ্যে মেসের ঠাকুর কেউ ছিল কিনা কে বলবে। কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন? কখনই বা ঢুকলো? একটু বোধহয় তন্দ্রা এসে গিয়েছিল। এর ভেতরে এরই মধ্যে ঘর যেন গিজ গিজ করছে লোকে। চুপি চুপি ঘুরে ফিরে বেড়াচ্ছে, ফিসফাস কথা কইছে পরস্পরে। এরা কোন ট্রেনে যাবে? রাত 1টার সেই ট্রেনে? ভীষণ ভিড় হবে দেখছি। চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে একবারের জন্য দেখবার আমার উৎসাহ হলো না। চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে। কে জানতো এই ঘুম কাল হবে।
কতক্ষণ এই কাল ঘুমে অজ্ঞান হয়েছিলাম আমি জানি না। হঠাৎ ঘুম ভাঙল একটা অস্পষ্ট কোলাহলে। ঘর ভরা লোক দূরদার ছুটে চলেছে, ট্রেনে উঠবার জন্য নাকি। উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি তাই বটে, গাড়ি এসে গিয়েছে, দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে। উফ, খুব সময় মতোই আমার ঘুমটা ভেঙেছে। তাড়াতাড়ি বিছানা গুটিয়ে বগলে তুললাম ব্যাগটা, হাতে নিয়ে সম্মুখেই যে কামরাটা চোখে পড়ল উঠে পড়লাম তাতেই। আলোয় আলোয় সারা গাড়ি, জানলায় জানলায় অগুন্তি মানুষের মাথা, হাঁক ডাক, কেউ চাওয়ালাকে ডাকছে, কেউ দুধ চাইছে, কেউ দেশলাই বিড়ি। গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানলার পাশে। হঠাৎ বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। হয়তো হয়তো কেন, নিশ্চয়ই তাই, প্ল্যাটফর্মটা, স্টেশন ঘরটা একেবারে জনপ্রাণী শূন্য। একটা আলো পর্যন্ত কোথাও নেই। গাড়িতে কামরায় আলো ঝলক দিচ্ছিল, তাই সেটা আগে লক্ষ্য করিনি। স্টেশনের আলোর অভাব। এ কি রকম? দূরপাল্লার একটা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে, স্টেশনে আলো নেই, মানুষ নেই। ট্রেন স্টেশনে এসে ঢুকলো কি করে? সিগন্যাল না পেলে এখন ট্রেন ছাড়বেই বা কি করে? স্টেশন মাস্টারকে তো কোথাও দেখছি না, স্টেশনের ঘরটাই বন্ধ। কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই, কেউ ঘন্টা বাজালো না, কেউ নিশানা দেখালো না, তবু ছাড়লো গাড়ি। ঘটাং ঘট ঘট ঘটাং শব্দে দুলতে দুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়ল। হাত ঘড়ির দিকে দৈবত চোখটা পড়েছিল, চমকে উঠলাম। রাত মোটে 12টা। আমার এক্সপ্রেস গাড়ি তো রাত 1টায় আসবার কথা। তবে কোন ট্রেন? যা, কোথায় গিয়ে পড়বো এবার কে জানে। এমন রাগ হলো স্টেশন মাস্টারটার উপরে, কি বলবো। লোকটা কিনা আমায় অম্লান বদনে বলল যে রাত 1টার আগে কোনো গাড়ি নেই। গাড়ি নেই যদি, এটা তবে কি? পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ও মশাই, আমি বিদেশি লোক, না জেনে উঠে পড়েছি, গাড়িটা কোথায় যাবে বলুন তো। লোকটা একবার তাকিয়ে দেখলো আমার দিকে, কিন্তু কোনো জবাব দিল না। লোকটা কালা না কি? অন্য পাশে ছিল এক পাতলুন পরা পার্সি, তাকেও জিজ্ঞেস করলাম ওই একই প্রশ্ন। না, জবাব এলো না। রেগে গেলাম রীতিমতো স্টেশন মাস্টারের উপরে, এই সহযাত্রীদের উপর, বিশ্বব্রহ্মাণ্ডের উপর, সবার উপরে। এরা আমায় উজবুক বানিয়ে ছেড়েছে, গোল্লায় যাও সব। রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার ঠেকছে। হ্যাঁ, চাঁদটা গেল কোথায়? সেই সন্ধেবেলা দেখেছিলাম এত বড় সোনার থালার মতো ত্রয়োদশীর চাঁদ সারা পৃথিবী আলোয় উজ্জ্বল করে তুলেছে। সেই চাঁদ আবার গেল কোথায়? রাত মোটে 12টা।
ত্রয়োদশীর চাঁদ তো এক্ষুনি অস্ত যেতে পারে না, তবে মেঘে ঢেকে ফেলেছে। ও, তাই হবে হয়তো। জমাট মেঘ সারা আকাশে, কালো, নিকষ কালো। ওই যা, বিদ্যুৎ চমকালো যে। শুধু বিদ্যুৎ, কড়কড় করে বাজ ডেকে উঠল। কোথায় ছিল ঝড়, কোথায় ছিল বৃষ্টি? 2 মিনিটের ভিতর প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল। জানলা বন্ধ করে বসলাম সাবধানে। সহযাত্রীরা যেন ক্ষেপে উঠেছে ততক্ষণ। ডাক ছেড়ে ওরা যেন কাঁদছে, এ ওর গলা জড়িয়ে ধরেছে, কপাল চাপড়াচ্ছে, যেন ভয়ে আর নৈরাশ্যে। 2-1 জনকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ क्या हुआ, रोते काहे हो तुम, तूफान कभी देखा नहीं क्या? কে কার কথা শোনে? আমার দিকে কানই দিল না কেউ। সামান্য কাঁদতে থাকলো বাপ দাদার নাম বলে। বিরক্ত হয়ে জানলা খুললাম। ঝড় বাদলের ঝপার গরম সহ্য হল না। এদের এই পাগলামি যেন অসহ্য। জানলা খুলে ফেললাম। সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক। চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত আমার হিম হয়ে গেল। নদীর ধারে এসে পড়েছি আমরা। আর ডাইনে ওই কংক্রিটের পুল, বাঁয়ে সেই ভাঙা কাঠের পুল। আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না, বাঁয়ে মোড় খেয়ে তীর বেগে ছুটল কাঠের পুলের পাবে। আমি আমি আপনাকে চেঁচিয়ে উঠলাম। গাড়ি ভর্তি 50টা লোকের ভয়ের তো রুমের উপরেও আমি শুনতে পেলাম আমার নিজের সেই চিন্তা। আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে খোলা জানলা দিয়ে লাফ দিলাম। গায়ের সমস্ত শক্তি একত্র করে লাফ দিলাম। কিসের ভিতরে লাফ দিচ্ছি না দেখে দিলাম লাফ। তারপর কি হলো আর জানি না। জ্ঞান যখন হলো আমি তখন নবীননগরের হাসপাতালে। আষ্টে পৃষ্ঠে ব্যান্ডেজ বাঁধা। শুনলাম সকালবেলায় কারা নাকি আমায় নদীর চড়ায় অজ্ঞান আর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায়। স্টেশন মাস্টার আমায় পাঠান হাসপাতালে। লোকটি ভালো। একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে। কথায় কথায় তার মুখেই শুনলাম সব। ওই ট্রেনটা আসলে ট্রেনই নয়, ভূতেদের ট্রেন। ওখানকার লোক ওর নাম দিয়েছে নরক এক্সপ্রেস। 3 বছর আগের সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল, সে এখনও রোজ রাতে একবার বুলন্দ শহরের পাশ দিয়ে পুলের পানে ছোটে আর রোজ রাতে একবার ঝাঁপ খায় নদীর জলে। আমার বরাত মন্দ যে সেই ট্রেনে উঠে পড়েছিলাম, আবার বরাত ভালো যে নরক এক্সপ্রেসেও আমাকে নরকে নিয়ে যেতে পারে। গল্প শেষ হলো। সুরমা চুপ, আমিও চুপ। হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। এবার বেরোতে হয়, নইলে গাড়ি পাবো না রে, চল। সত্যি এই জল ঝড়ে? আর কথা ফুটলো না আমার। সে রাত্রে ঝড় জলের চেয়ে বেশি ছিল ভাই।
শুধু কি ঝড় জল, চারিধারে ঘিরে ছিল নরকের অধিবাসীরা, সামনে ছিল মৃত্যুর হাতছানি। সেখান থেকে যখন ফিরতে পেরেছি তখন কিছু ভয় করো না, আমি ঠিক পৌঁছে যাব। বেরিয়ে পড়ল জয়ন্ত। তার বর্ষাতি মোড়া সুদীর্ঘ দেহটা অচিরেই হারিয়ে গেল বর্ষার ঘন চিকের আড়ালে। আপনারা এতক্ষণ শুনছিলেন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা নরক এক্সপ্রেস। গল্পটি লাইক করবেন এবং গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম আরও গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফিকশন প্ল্যাটফর্ম। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আবার ফিরে আসব নতুন নতুন ভূতের গল্প নিয়ে। ধন্যবাদ।